আপনাদের পড়ে শোনাচ্ছি অধ্যাপক জিয়ালি রচিত গল্প বাঁশারের ফুল। গল্পটি নেওয়া হয়েছে অধ্যাপক জিয়ালির প্রকাশিত গল্পগ্রন্থ লোভ থেকে। কথাটি সবার উদ্দেশ্যে ছুঁড়ে দিতেই নিজেকে নিজের কাছেই আহম্মক মনে হলো বাঁশারের। কিন্তু কথা তো কথাই, তাও আবার আসতে বলেনি, বলেছে গলা উঁচিয়ে। সত্যিকার অর্থে বলতে গেলে ডান হাতে ডান পায়ের থাইয়ে জেগে ওঠা প্যান্টের পকেটে সজোরে চাপ্পড় মেরে সবাইকে শুনিয়েই কথাটি বলেছে। বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। সর্বনাশ যা হওয়ার তা হয়েই যায়। বাবার কাছে এ নীতিবাক্য অনেকবার শুনেছে বাঁশার, লাভ হয়নি। আর প্রতিবারই নিজেকে নিজের কাছেই আহম্মক মনে হয়েছে। আফসোস করে বলেছে, কেন এই কথা এখানে হুজুগের বসে বলে ফেললাম, না বললেও তো হতো। বাবা আরও বলতেন, মানুষ জন্মের পর 1 থেকে 1.5 বছরেই কথা বলতে শিখে, কিন্তু একজন মানুষের প্রায় সারা জীবন লেগে যায় এটা শিখতে যে কোন কথা কোথায় কখন বলতে হবে। অন্য 10টা সকালের মতোই উত্তরা থেকে বনানী অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে বাঁশার। রোদ ঝলমলে সকাল, শীতের রেশ কেটে কেবলই বসন্তের আগমনী। এই সময়কার বাতাস গায়ে ঠান্ডা অনুভূতি দেয়। সকালের এই হিমহিম ভেজা বাতাস ভালো লাগে বাঁশারের। বুকের একটা বোতাম খুলে দিয়েই বুক ভরে শ্বাস নেয় চোখ বন্ধ করে। গ্রামে হয়তো এখনো দুর্বাঘাসে পড়েছে শিশির বিন্দু, কিন্তু শহরে শিশির নেই। ব্যস্ত রাস্তার অসহায় গাছগুলোর পাতায় লেপ্টে আছে ধুলোর আস্তর। ধুলোর পুরুত্ব পাতা ও ডালে এত গভীর যে গাছের প্রকৃত চেহারা চেনা দেয়। এজন্য 100 বছর মাথায় চিরুনি না দেয়া পাকলের চুলের মতো নোংরা, জট পাকানো রুক্ষ। একটু বৃষ্টির অপেক্ষায় ওরা। বৃষ্টির ফোঁটার পরশ পেলেই গাছগুলো আবারও প্রাণ ফিরে পাবে, হাঁপ ছেড়ে বাঁচবে আরও কিছুদিন। গাজীপুর পরিবহন লোকাল বাসের শেষের দিকে বসেছিল বাঁশার। থেমে থেমে চলছে বাস, তিল ধরনের ঠাঁই নেই কোথাও। আজ বসার চেয়ে দাঁড়িয়ে যাচ্ছে বেশি যাত্রী, জানালা খোলা। তারপরও বাতাস মিলছে না গরমে উষ্ঠাগত যাত্রীদের প্রাণ। সবার মধ্যে বিরামহীন উৎকণ্ঠা, উদ্বেগ আর হতাশার খেদোক্তি। বাঁশারের মতো এই শহরের ছোট চাকরুদের লোকাল বাসই ভরসা। তাদের আর খেদোক্তি ছাড়া করারই বা কি আছে? নিয়তিবদ্ধ জীবনের সংকীর্ণ গলি পথ দিয়েই তাদের হেঁটে যেতে হয় প্রতিদিন প্রতিক্ষণ। ভিড়ের মধ্যে বাবার সাথে দাঁড়ানো এক উঠতি বয়সের মেয়েকে দুর্লভ সিটটি ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় বাঁশার। ভিড়ের মধ্যে মানুষের চাপে মেয়েটি এতক্ষণ উসখুস করছিল আর বারবার তাকাচ্ছিল বাবার দিকে অসহায়ভাবে। এই ভিড়ে মেয়েকে নিয়ে উঠে বাবাও প্রচণ্ড বিব্রত বোধ করছিল। কিন্তু নিম্ন মধ্যবিত্ত জীবনে চাইলেই সিএনজি বা উবার নেওয়া যায় না। বাসে যে ভাড়া 20 টাকা, তা সিএনজিতে 350 আর উবারে 600 থেকে 700 কম নয়। পাশ কাটিয়ে যাওয়ার জায়গাটুকু নেই বাসে। বসা যাত্রীরা ভাগ্যবান, তারাও ঘামছে, আর দাঁড়ানো যাত্রীরা ঝুলছে উপরের রেলিং ধরে। সবাই অমানবিক হলে জগৎ চলে না, নিজের মনকে বোঝাতে চেষ্টা করে বাঁশার। মেয়েটির বাবা বারবার ধন্যবাদ দিচ্ছে বাঁশারকে, কৃতজ্ঞতার চিহ্ন চোখ মুখে স্পষ্ট। বাঁশার বিব্রত হয়, এ আর এমন কি, একটা মামুলি সিটই তো, তাছাড়া সোনার চামচ মুখে নিয়ে তো জন্মায়নি। ভাগ্যের জোরে পাওয়া সিট, না পেলে অন্যদের মতো পুরো রাস্তা তো দাঁড়িয়েই যেতে হতো। একটা মেয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাবে আর ও ফুলবাবুর মতো বসে থাকবে, এ কেমন ভদ্রতা! বাঁশার একটু পেছনে সরে দাঁড়িয়ে মেয়ের সিটের পাশে জায়গা করে দেয় বাবাকে। ছোট্ট একটু ত্যাগই এত বড় মানসিক প্রশান্তি দেয়, যা আর পড়ে নিম্ন মধ্যবিত্ত জীবনেই প্রথম। হঠাৎই বাঁশারের চোখে পড়ে গাড়ির একেবারে শেষের সারিতে একটি সিট ফাঁকা। চকিতে দৃষ্টি পড়তেই এক পা
এগিয়ে যায় বাসার। পাশের জনের ছোট একটা ব্যাগ রাখা সিটে। একটু অবাকই হয়, এত মানুষ দাঁড়িয়ে অথচ একটা সিট এভাবে প্রায় ফাঁকাই যাচ্ছে দেখে এগিয়ে গিয়ে বিনয়ের সাথে জানতে চায় বাসার, ভাই একটু বসা যাবে? অন্যান্য লোকাল বাসের মতোই এ বাসের শেষ সিটের সামনে চাকা বসানো। চাকার উপর উঠে দাঁড়াতেই লম্বা মানুষটার মাথার সাথে ধাক্কা লাগে উপরের লোহার রডের। টিং করে শব্দ হয়। নিজেকে সামলে নেয় বাসার। এ সিটে বসা যাবে না, এটা আমি নিয়ে এসেছি চৌরাস্তা থেকে, ভাড়াও দিয়ে দিয়েছি সিটের। বাসারের চোখে চোখ রেখে ব্যাগটির উপর নিজের বাম হাতটি আলতো করে রেখে বলে ব্যাগের মালিক, ওনার তো কেনা সিট। পাশের জন বাসারের কথার জবাব দেয় নিজ থেকেই। বাস থেমে আছে এয়ারপোর্টের উত্তর পাশে, পেট্রোল পাম্প বরাবর। প্রয়োজনের চেয়েও জোরে হর্ন বাজাচ্ছে সবাই। রাস্তায় তিল ধারণের স্থান নেই। তারপরও চালকদের ধারণা হর্নের শব্দ পেলেই সামনে এগোনোর উপায় বেরোবে। চাকার সাথে সদ্য পিচ উঠে যাওয়া অ্যাপড়ু থ্যাপড়ু রাস্তার ঘষা লাগছে মুহুর্মুহু। সামনে পেছনে ডানে বাঁয়ে শত শত গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস। সামনে ডিম বোঝাই পিক আপে থরে থরে সাজানো ডিম। পায়ে হেঁটে চলা হাজারো মানুষ, এই যেন তীর্থে যাচ্ছে। জীবন থেকে জীবন ক্ষয়ে যাওয়া অতিষ্ঠ কিছু মানুষ। কপাল গড়িয়ে চোখের কোণায় পড়ছে ঘামের বিন্দুগুলো। গাড়ির কালো ধোঁয়া আর রাস্তার ধুলোর মাখামাখি হয়ে বয়ে চলছে জীবনের স্রোত। লোকাল বাসে কি এভাবে সিট কেনা যায়? দেখেন, কত লোক দাঁড়ানোরও জায়গা পাচ্ছে না। কষ্ট করে ব্যাগটি কোলের উপর নিলেই তো বসা যায় একজন। অনুরোধের সুরে বলে বাসার, ভাই ব্যাগে মূল্যবান জিনিস আছে। জবাব দেয় নাছোড় বান্দার মতো ব্যাগের মালিক, মূল্যবান জিনিস আছে বলেই তো আপনার আগলে রাখা উচিত। যোগ করে বাসার, না ভাই, এসিটা আমার লাগবে। এক রোখা ও সোজা সাপটা জবাব। এর উত্তরে কি বলবে ভেবে পায় না বাসার। গাড়ি আবার চলতে শুরু করেছে মাত্র। গরমে অতিষ্ঠ যাত্রীরা। পিছনের শির দাঁড়াবে ঘামের বিন্দুগুলোর নেমে যাওয়ার ঠান্ডা অনুভূতি টের পায় বাসার। যাত্রীদের বগলের ঘামের গন্ধ বাজ পাখির মতো ঝাপটা মারে বাসারের নাকে। একটু আগেই মাথায় ব্যথা পাওয়া ছেঁড়া বেলুনের খণ্ডাংশ ফুলানোর মতো জায়গা টনটন করে ওঠে। ভাই, জীবনে সবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আমার পকেটে 1 লাখ টাকা। নিজের ডান হাঁটু একটু উপরে তুলে প্যান্টের উপরে জেগে ওঠা টাকার ব্যান্ডেলে সজোরে আঘাত করে উত্তেজিত হয়ে বলে বাসার। লোকটির একরোখা জেদি আচরণে হতবিহ্বল সে। আশেপাশে সিট থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় উৎসুক যাত্রীরা। 1 লাখ টাকার কথা কানে যেতেই বাস যাত্রীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়। এতক্ষণ যারা শুনছিল দুজনের বাকবিতণ্ডা, তারাও মুখ তুলে তাকায় বাসারকে একটিবার দেখার জন্যে। টাকার প্রসঙ্গটা এইভাবে এই ভিড়ে লোকাল বাসে চিৎকার করে বলাতে নিজেকে বড্ড আহম্মক মনে হয় নিজের কাছেই। ঝোঁকের বসে এ কি বললাম আমি? নিজেকে নিজেই প্রশ্ন করে বাসার। হঠাৎ এমন বোকামি করে নিজের উপর নিজেরই রাগ হয়। নিজেকে গুটিয়ে নেয় অসহায় ভাবে। কাঁচা হলুদের মতো রোশনাই অবয়বে হঠাৎই বিপদের ছায়া নেমে আসে। ডান হাতে শক্ত করে টাকা সহ পকেট চেপে ধরে ভীতু চোখে তাকাই চারদিকে। সবাই অবাক হয়ে দেখছে বাসারকে। কি দরকার ছিল রাগের মাথায় ভাব নিয়ে পকেটে চাপড়িয়ে টাকার কথা সবাইকে জানান দেওয়ার? কত রকমের মানুষ থাকে সব বাসে। পকেটমার তো হরহামেশাই ধরা পড়ে। নিজেকেই নিজে প্রশ্ন করে ও, এতটা অসহায় কিং কর্তব্য বিমূঢ়, এমন আহম্মক নিজেকে কোনোদিন মনে হয়নি।
যদিও বৌলতা তাকে সবসময় বলে, বিয়ে করেছিলাম একটা বোকা লোককে, জগৎ সংসার সম্পর্কে যার কোনো ধারণাই নাই। আমি বলেই সংসার করে গেলাম। এই শহরে অন্য যে কোনো মেয়ে হলে কপালে লাথি মেরে চলে যেত অনেক আগেই। লতার এসব কথা গায়ে মাখে না বাসার। গায়ে মাখলে অশান্তি বাড়বে আরো বেশি। এ কথা বাসারের চেয়ে কে আর ভালো জানে। অভাব অনটনের সংসারে বাড়তি ঝামেলা এড়িয়ে চলে বাসারও। অবশ্য বোকা হয়ে বেঁচে থাকার মজাও বেশি। এই যাপিত জীবনে এই শিক্ষা ও ভালোভাবেই পেয়েছে। চালাক মানুষগুলো এই সংসারে সফল বেশি হলেও একটু বোকা মানুষগুলোর শান্তি বেশি। কারণ চালাক মানুষ চালাকি করতে গিয়ে বিপদেও পড়ে বেশি। যে ইঁদুর বেশি নাড়াচাড়া দেয় সে সূক্ষ্ম সুতার জালে আটকে যায় গভীরভাবে। যে মানুষ যত সরল, যত বোকা, সংসারে তার ঝামেলা তত কম, তত সে সুখী। বোকা মানুষের মাথার চুলও পড়ে কম। বাসার এমনটাই মনে করে। বাসারের বাবা বলতেন, যদি করো চালাকি পরে বুঝবা তার জ্বালা কি। বাসারের লাখ টাকার গর্জন শুনে ব্যাগওয়ালা যাত্রী সিটটা ফাঁকা করে দিয়েছে। তমিজের সাথে পাশে সরে বসার জায়গাও করে দেয়। বাসার বসে পড়ে, ডান হাত এখনো ডান পকেটের টাকার ব্যান্ডেলের উপর। আর চোখে চেষ্টা করে চিনতে এই মুখগুলোর মধ্যে কেউ পকেটমার আছে কিনা। যদিও বাসার জানে এভাবে মুখ দেখে পকেটমার চেনা সম্ভব না। কারণ জগতের বেশিরভাগ মানুষ মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। নীতিবাক্য নিয়ে লম্বা বক্তৃতা করা লোকটি হয় নীতিহীন। চরিত্র নিয়ে মহাভারতের যুধিষ্ঠিরের মতো ভাব দেখানো মানুষটিও হয় লম্পট ও চরিত্রহীন। বাসার তার বন্ধু মহলের অনেককেই দেখেছে নিতান্তই গোবেচারা, বউভক্ত ভদ্রলোক, অথচ বেতন পেয়েই টাকা আলাদা করে রাখে একটু মদ আর নারী সঙ্গ পেতে। মেয়েটিকে সিট ছেড়ে দেওয়ার কারণে ওর বাবা এখনো দেখছে বাসারকে কৃতজ্ঞতার দৃষ্টিতে। এত ক্ষুদ্র ত্যাগেও যে মনে এত বিশাল আনন্দের অনুভূতি হয় তা জানা ছিল না বাসারের। অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারার মধ্যেই রয়েছে সত্যিকারের সুখ। যদিও এই নিম্ন মধ্যবিত্ত বাসারদের মতো অনেকেই এই সুখটুকু হতেও বঞ্চিত। জীবনের গ্লানি টানতেই যাদের জীবন ওষ্ঠাগত, তারা আর অন্যের জন্য কী বা করবে। 1000 টাকা নিয়ে বাজারে গেলেও দু একটি নিত্য প্রয়োজনীয় জিনিস না নিয়েই ফিরতে হয়। প্রতিবার ঈদে স্ত্রী, কন্যা ও সবার জন্য কেনাকাটা করতে গিয়ে শেষে নিজেকেই গত বছরের রং উঠে যাওয়া পাঞ্জাবি পরেই যেতে হয় ঈদের মাঠে নামাজে। বাসার ভাবে, এই ভিড়ের মধ্যে সামান্য সিট ছাড়াতেই যদি এত ভালো লাগে, তাহলে আঞ্জুমান মফিদুল ইসলাম, আহসানিয়া মিশন, আদ্দিন হাসপাতালের মতো মাত্র 150 টাকায় ঢাকা শহরে অ্যাম্বুলেন্স সুবিধা দিয়ে মানব সেবা করতে পারলে কলিজাটা কতই না ঠান্ডা লাগত। একটা সুখানুভূতির সূক্ষ্ম আবেশ মেশানো দীর্ঘশ্বাস নেমে যায় বাসারের বুক থেকে। আহারে! বনানীর আদম অফিসের অ্যাকাউন্টেন্টের ছোট চাকরি তার। ছাপোষা দুর্বল চিত্তের মানুষ। একমাত্র মেয়ে মার্জিয়া আর স্ত্রী লতাকে নিয়ে ছোট সংসার। মেয়ে মাংস ছাড়া ভাত খেতে চায় না, অথচ লতা এত দাম দিয়ে গরুর মাংস কিনতে নারাজ। আর 3 মাস পরেই তো কোরবানির ঈদ। শুধু শুধু এত দাম দিয়ে গরুর মাংস কেনার দরকার কি? একটা ছোট ব্রয়লার মুরগি নিয়ে এসেও বেতন পেলে। কাল রাতেই কথাগুলো বলছিল লতা। বাসার অনেক অনুরোধ করে মেয়েকে ডিম আর মুসুরির ডাল দিয়ে ভাত খাইয়েছে। আচমকা ব্রেক কষতেই সামনের সিটে হাত দিয়ে সামলে নেয় নিজেকে। সংসারের চিন্তা থেকে পকেটে রাখা টাকার দিকে মনোযোগী হয়। বাস বনানী ফ্লাইওভার হয়ে ধীরে ধীরে নামছে।
ফ্লাইওভারের উপর থেকে যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। ঢাকা শহর যেন গাড়ির সমুদ্রে ভাসছে। জানালা দিয়ে তাকিয়ে দেখে স্কুল ড্রেস পরা এক শিশু বাবার কোলে ঘুমাচ্ছে। জোর করে ডেকে তুলে নিয়ে যাচ্ছে স্কুলে। কুচি কলা গাছের মাইচ পাতার মতো হলদে মুখটা হেলে পড়ে আছে বাবার ডান হাতের কনুইয়ের উপর। এই গাড়ির সামনের গাড়িতে আরেকজন আয়েশ করে পত্রিকা পড়ছে। এত জ্যামের মধ্যে সুখী সুখী চেহারার লোকটার কাছে জগৎ সংসার কতই না উপভোগ্য। গাড়ি থেমে থেমে ঘোত ঘোত করছে যন্ত্র দানব বিরক্ত মানব জাতির উপর। একটু সামনে গিয়েই রেঞ্জ রোভারে চোখ আটকে যায় বাশারের। বড়ই পছন্দের এই গাড়ি তার। যদি কখনো অনেক টাকার মালিক হয় তাহলে রেঞ্জ রোভারই কিনবে। এত কোমল, এত সম্ভ্রান্ত, এত মায়া লাগে গাড়িটা দেখে, যা বলার মতো নয়। বাশারের এমন কোনো বড়লোক বন্ধুও এই শহরে নেই যে তাকে এমন একটি রেঞ্জ রোভারে একটা দিন ঘোরাতে পারে। বাশারের অবশ্য আরেকটি স্বপ্ন আছে, যা কাউকে কোনো দিন বলেনি। গাড়িটির ঘোলাটে কাঁচের ভিতর অবধি উৎসুক দুটি চোখ লাফিয়ে যায় বাশারের। আবছা আলো আধারিতে দেখে এক 50 ভদ্রলোক পেছনের সিটে আয়েশি ভঙ্গিতে ছোঁয়া। তার বুকের বাম পাশে ঘন কালো চুল ছড়িয়ে মাথা এলিয়ে দিয়েছে 23-24 বছরের এক যুবতী। যুবতীর মিষ্টি হাসির শব্দ কাঁচের জানালা ভেদ করে বাহিরে না এলেও দুজনের খুনসুটি দৃষ্টি এড়ায় না ওর। ঢাকা শহরের কিছু মানুষের এত দুধে আলতা গায়ের রং হয় কিভাবে ভেবে পায় না বাশার। রোদে পোড়া নিজের তামাটে হাত দুটোর দিকে তাকায় বাশার। মেয়েটি কি যেন বলতেই হেসে ওঠে বয়স্ক লোকটি। কাঁধের পাশে ফর্সা হাতটাই একটু আলতো করে ঝাঁকুনি দিয়ে নিজের দিকে টেনে নেয়। মেয়েটিও আহ্লাদে আরো গভীরভাবে জড়িয়ে ধরে লোকটিকে। বনানী কবরস্থান, নামেন। হেলপারের কর্কশ ডাকে হোঁচট খায় বাশারের তন্ময়তা। এখানেই নামা দরকার। এভাবে ঠেলে ঠেলে যেতে আরো 30 মিনিট সময় লাগবে কাকলি পর্যন্ত। অথচ বনানী সুপারমার্কেটের পাশে অফিস পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। 20 টাকা দিয়ে রিকশায় লাগবে মাত্র 5 মিনিট। বাস থেকে নামার জন্য মনস্থির করে বাশার। এত ভিড়ের মধ্যে বাস থেকে নামা যেন ছোটখাটো এক প্রকার যুদ্ধে নামা। ভাই একটু সামনে আগান, নামবো। একজনকে পাশ কাটিয়ে সামনে যায় ও। ডান হাতে এখনো শক্ত করে ধরে আছে টাকার প্যাকেট। সাবধানের মান নেই। এ টাকা খোয়া গেলে বড়ই বিপদে পড়তে হবে। প্রচণ্ড ভিড় ঠেলে নেমে পকেটে হাত দিতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর। পকেট কাটা। এত সচেতনতার পরেও ব্লেড দিয়ে এত সূক্ষ্মভাবে কাটল কিভাবে? হাত তো টাকার উপর থেকে সরায়নি, শুধু একবার কয়েক সেকেন্ডের জন্যে নিজেকে পড়ে যাওয়া থেকে সামলিয়েছিল। এই যা, তা তো সব মিলিয়ে 10 সেকেন্ডও হবে না। তারপরও নিজেকে ভাগ্যবান মনে করেও পকেট কাটলেও টাকার বান্ডেল নিতে পারেনি। পাশে তাকিয়ে দেখে দুজন লোক ওকে ফলো করছে। একজনকে চিনতে পারে, ওর এক সিট সামনেই ছিল লোকটা। ও, এরাই তাহলে পকেটমার। নিজেকে প্রচণ্ড অসহায় লাগলো বাশারের। এই দিনে দুপুরে কি ওরা টাকাগুলো ছিনিয়ে নিতে আসবে? প্রশ্ন করে নিজেকে। এই শহর কি এতটাই নষ্ট হয়ে গিয়েছে? দ্রুত পায়ে রাস্তা পার হয় ও। যেভাবেই হোক লোক দুটোর চোখের আড়াল হতে হবে। কাউকে বিশ্বাস নেই। সবার চোখের সামনেই হয়তো চাকু মেরে বা গলায় নাপিতের ধারালো খুর দিয়ে টাকা ছিনিয়ে নেবে।
গোরস্থান রোডে না নেমে সামনে এগিয়ে 23 নম্বর রোডের মাথায় নামে। এটাও একটা ভুল সিদ্ধান্ত। বনানী কবরস্থানে সবসময় পুলিশ থাকে, দরকার হলে সাহায্য চাইতে পারত। আর এ রোডটা শুনশান, কোনো পথচারী নেই। ডান পকেট থেকে টাকার বান্ডেল বের করে দ্রুতই বাম পকেটে রাখে। এই রিক্সা যাবে বনানী সুপার মার্কেটে। দ্রুতই শ্বাস প্রশ্বাস উঠানামা করছে বাসারের। মামা, ভাড়া কিন্তু 30 টাকা। রাজি হয় রিক্সাওয়ালা। এক লাফে রিক্সায় উঠে বাঁচেও। মামা, একটু দ্রুত চালাও। পেছনে আর চোখে দেখে না, কেউ নেই। যাক, বাঁচা গেল। আর মাত্র 2 রোড পার হলেই ওর অফিস। প্যাডেলের সাথে চেইনের ঘষা খেয়ে হঠাৎই থেমে যায় রিক্সা। মামা, চেন পড়ে গেছে। রিক্সা থেকে নেমে হতাশভাবে বলে রিক্সাওয়ালা। ধক করে এক খণ্ড আতঙ্ক ঠান্ডা বরফের মতো বুকের পাশে লাগে বাসারের। আবার কোনো ফাঁদে পড়তে যাচ্ছে না তো? চেইন নষ্ট হওয়ার আর সময় পেল না। স্বগতোক্তি করেও। রিক্সাওয়ালা কি দেখে ফেলেছে টাকা? রাস্তার উপরেই তো ও পকেট বদল করেছে। কোনো কারণ ছাড়াই তো চেইন নষ্ট হবে না। রিক্সা তো দেখছি নতুন, চেইন নষ্ট হলো কেমনে? বিরক্তি নিয়ে জানতে চাই বাসার। জোরে টানতে গিয়েই তো চেনটা গেল। যন্ত্রের উপর কি কারো হাত আছে মামা? রিক্সাওয়ালা চেইন ঠিক করতে করতে জবাব দেয়। এ রাস্তা এমনিতেই ফাঁকা, পথচারী নেই বললেই চলে। কয়েক বাড়ি সামনে এক অন্ধ ভিক্ষুক সুর তুলে ভিক্ষা চাইছে। সামনের বাসার দেয়াল বেয়ে নেমে এসেছে বোগেনভিলিয়া ফুল। একটি সিএনজি পাশ কাটিয়ে চলে গেল শাঁসা করে। বাকি রাস্তাটুকু হেঁটেই যাবে। না, অপেক্ষা করবে সিদ্ধান্ত নিতে পারছে না ও। মামার কতক্ষণ লাগবে? সময় লাগবে, আপনি অন্য রিক্সা ধরেন। মাঝ রাস্তায় বলছো অন্য রিক্সায় যান, ফাইসলামি পাইছো? এরা কি নিজের উপর না রিক্সাওয়ালার উপর তা বুঝে উঠতে পারে না বাসার। 3 জন লোক কখন যে ছায়ার মতো ওর পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। রিক্সাওয়ালার দিকে ফিরে তাকাতেই ধূর্ত শিয়ালের মতো মুখ লুকাই সে। এবার বাসার বুঝতে পারে নতুন রিক্সারও কেন মাঝ রাস্তায় চেইন নষ্ট হয়। দৌড় দিবে কিনা বুঝতে পারছে না। পেছন থেকে একজন জাপটে ধরে। নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়। অন্য আরেকজন গলায় ধারালো খুর ধরেছে। চিৎকার করলেই পোঁছ দিমু, টাকা তো যাবেই, সাথে প্রাণটাও। তৃতীয় জন দ্রুত পকেটে হাত ঢুকিয়ে টাকা জোর করে বের করে নেয়। পাশ দিয়ে হেঁটে যাওয়া 2 জন পথচারী ওর অবস্থা দেখে দ্রুত পা চালায়। রিক্সাওয়ালাও মুহূর্তের হাওয়ায় মিলিয়ে যায়। অসহায় বাসার নিজেকে সঁপে দেয় ভাগ্যের হাতে। টাকার বান্ডেলটা নিয়েই 3 জনই চোখের পলকে পাশের গলিতে ঢুকে যায়। বাসার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এটা কি গভীর ঘুমে দেখা কোন স্বপ্ন, না বাস্তবেই লাখ টাকা হারালো তা বুঝতে চেষ্টা করে। কি হয়েছে ভাই, ওরা আপনার সাথে এমন করলো কেন? এগিয়ে এসে জানতে চায় একজন পথচারী। বাসার পাথরের মতো শান্ত নিরাসক্ত দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। বাসারের চোখে এমন কিছু ছিল যে আর কথা বাড়ায় না সে। অফিসের জিএম সিদ্দিক সাহেবের রুমের সামনে বসে দরদর করে ঘামছে বাসার। এসির দিকে তাকিয়ে দেখে 17তে চলছে। ফুল এসিতেও বুকটা হাঁসফাঁস লাগছে ওর। ওই অফিসে সিদ্দিক সাহেবের বদমেজাজের কুখ্যাতি রয়েছে বরাবরই। কিভাবে টাকা হারানোর কথা বলবো মনে মনে গুছিয়ে নেয় ও। বাসার জানে সিদ্দিক সাহেব ওর কথা একদমই বিশ্বাস করবে না, যদিও কখনোই বসের সাথে মিথ্যে বলেনি বা বলতেও হয়নি। কোনো রকমে
টেনে টুনে চলা সংসার, সারা মাসই নুন আনতে পান্তা ফুরায়। চাইলে তো নিজের অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা তুলে এনে বলতে পারবে না, এই নেন। হাইজ্যাকারের নেওয়া টাকা নিজের পকেট থেকে ভর্তুকি দিলাম। সে সামর্থ্য নেই ওর। গত রাতেই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছিল আজ আধা কেজি হলেও মাংস নিয়েই বাসায় ফিরবে, সাথে একটু কলিজাও। মেয়েটার আবার কলিজার সিঙ্গারা খুবই পছন্দ। স্যার আপনাকে ডাকতেছে। মুখোমুখি বসা মেয়েটি ইশারায় জানান দেয়। কি ব্যাপার, সকাল সকাল আপনাকে এত বিধ্বস্ত লাগছে কেন? জানতে চাই সিদ্দিক সাহেব। স্যার স্যার আসলে হঠাৎই গলার ভিতর থেকে শব্দ না বেরিয়ে গোঁতগোঁত আওয়াজ বের করে বাসার। কি বলবেন দ্রুত বলেন। তাচ্ছিল্যের সাথে হাতের কলমটা আঙুলে ঘুরিয়ে তাকায় বাসারের দিকে, যেন সাত সকালে বাসারের মুখ দেখে সে মহাবিরক্ত। অফিসের 1 লাখ টাকা বনানীর 23 নম্বর রোড থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে স্যার। টাকা খোয়া যাওয়ার কথা শুনে অগ্নিমূর্তি ধারণ করে সিদ্দিক সাহেব। সাত সকালে ফাইসলামি করেন বাসার সাহেব? দিনে দুপুরে এই আজগবি গল্প শোনাতে আসছেন? ক্রিকেটের বাজি ধরে টাকা খুইয়ে এখানে এসে গল্প ফাঁদছেন। বাদ দেন এসব। মাল আসবে চট্টগ্রামের বক্তিয়ার ট্রেডার্স থেকে, টিটি করেন, এসব ফালতু আলাপ রাখেন। স্যার আমার কথা একটু শুনেন। অসহায়ভাবে তাকায় বাসার। হাত ইশারায় থামিয়ে দেয় বাসারকে। এসব নাটক এখন আর খায় না পাবলিক, বাদ দেন। আমি এমডি স্যারের রুমে যাচ্ছি, জরুরি মিটিং আছে। ইকবাল সেন্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে বাসার। পাশে নূর আলীর শেরাটন হোটেল। হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চেহারা অন্যরকম লাগে। মনে হয় তারা অন্য গ্রহের মানুষ। বাসারদের মতো রাস্তার ধুলোবালি, গাড়ির বিশ্রী হর্ন, দূষিত বায়ু কোনোটাই তাদের স্পর্শ করে না। এই শহরের 2 শ্রেণীর মানুষ সবচেয়ে সুখী। এক শ্রেণীর মানুষ যাদের অঢেল টাকা পয়সা, অফুরন্ত সম্পদ আছে, যাদের বাজার করতে গেলে মাছ, গরু বা খাসির মাংস কিনতে দরদাম করতে হয় না, শপিং করতে গেলে বারবার হিসেব কষতে হয় না পকেটের টাকায় সামাল দেয়া যাবে কি না। আরেক শ্রেণীর মানুষ সুখী, যাদের কোনো কেনাকাটাই করতে হয় না। মাছের দোকানে গিয়ে একটি মাছ চাই, মাংসের দোকানে গিয়ে চাই একটু ঝুরি মাংস। যেখানে রাত সেখানেই কাঁদ। পকেটে টাকা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এরা যে কারো কাছে হাত পাততে পারে, যে কারো সাথে যখন মন চায় ঘর বাঁধতে পারে। সমস্যা যত মধ্যবিত্তের। বাসারের এমন অনেক বাড়ি হয়েছে যে হোটেলে খেতে গিয়ে দরদাম বনেনি বলে উঠে এসেছে, অথবা সবজি ডিম নেই বলে ওয়েটারই উঠিয়ে দিয়েছে তাচ্ছিল্য ভরে। বাসারের সামনে রাস্তার উত্তর পাশে দাঁড়ানো বিল্ডিংটি সম্পূর্ণ কাঁচের তৈরি। এই বিল্ডিংটির নাম গ্লাস হাউস। এই বিল্ডিংটির সামনে এলেই মানুষের সৌন্দর্য বোধ দেখে ওর মন ভরে যায়। যদিও এই সৌন্দর্য উপভোগ করার মতো অবস্থায় নেই আজ। হাতে এমডি স্যারের সই করা চাকরিচ্যুতির চিঠি খামবন্দি। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয় ও। চোখ বন্ধ থাকলেও যে চোখে পানি আসতে পারে তা জানা ছিল না বাসারের। নিজেকে সামলাতে আপ্রাণ চেষ্টা করে। টাকা খোয়ানোর ব্যথার চেয়েও বসের সন্দেহ ভরা দৃষ্টি আর অবিশ্বাসের ক্রূর হাসি বুক বিচ্ছে বৈশাখে ঝড়ো বৃষ্টির সাথে মাটিতে আছড়ে পড়া শিলাবৃষ্টির মতোই। মা, তোমার জন্য আজও গোস্ত কিনতে পারলাম না। তোমার বাবা চোর, অফিসের টাকা চুরি করার অপরাধে চাকরিচ্যুত। চোখ খুলতে সাহস হয় না বাসারের। দিনের পর দিন, যুগের পর যুগ যদি এভাবেই দাঁড়িয়ে থাকতে পারত, তাহলে ভেতরের গুমড়ে ওঠা কষ্টটা কিছুটা হলেও হিমালয়ের বরফের মতো গলে যেত একটু একটু করে। কিভাবে স্ত্রী কন্যার সামনে আজ দাঁড়াবে জানে না বাসার।
বনানীর রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে, যে হাঁটার শুরু আছে শেষ নেই। পায়ে পায়ে এগিয়ে যায় সামনের দিকে। ফোনের চিরচেনা রিংটোনটা বাজতেই নিজের অজান্তেই হাত চলে যায় পকেটে। ফোনটা ধরার আগে একটু ক্ষীণ আশার আলো আগুনের ফুলকির মতো মনের মধ্যে খেলে যায় হয়তো। এটা এমডি স্যারের ফোন। হয়তো স্যার নিজের ভুল এতক্ষণে বুঝতে পেরেছে। ওকে ডেকে নিয়ে চাকরিচ্যুতির চিঠিটা ফেরত নেবে এবং চেহারাটা কঠিন করে বলবে, বাশার, তোমার কাছ থেকে এমন অসচেতনতা আশা করিনি। যাও, কাজে মন দাও। মানুষের কল্পনার বাস্তবতা অনেক সময় এক হয় না, বিশেষ করে যখন কেউ বাশারের মতো অপার দুঃখ বুকে নিয়ে চলে। বাশার হেলো বলতে ফোনের অপর প্রান্ত থেকে যে কথা শুনল এবং শোনার পর বাশারের মনে হলো এটুকুই বাকি ছিল। বনানী থানার সাব ইন্সপেক্টর আরিফ ছোট্ট করে নিজের পরিচয় দিয়ে বলল, বাশার সাহেব, বনানী থানায় আসেন, আমি অপেক্ষায় আছি। সাব ইন্সপেক্টর আরিফের ফোন পাওয়ার পর থেকেই অন্যরকম এক অস্বস্তিতে ভুগছে বাশার। কিছু মন্দ লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে গরম তেতু ঢেকুর পেট থেকে গলা বেয়ে দলা পাকিয়ে উপরে উঠে আটকে যাচ্ছে বারবার। সূর্যাস্তের আগে ও পরের এই সময়টা এমনিতেই উদাস উদাস লাগে বাশারের। মনে হয় এ বিপুলা পৃথিবীর বুকে অদৃশ্য নিয়তির পথে নিরন্তর হেঁটে চলা অর্থহীন। আরিফ সাহেব কি ধরতে পেরেছে ছিনতাইকারীদের, না অন্য কোনো প্যাঁচ আছে ওর মধ্যে? থানা পুলিশ বিষয়টা বরাবরই কেমন যেন বাজে একটা অনুভূতি দেয় বাশারকে। পুলিশ শব্দটাই ওর কাছে সব সময় অপরিচিত, অসহ্য দম বন্ধ করা অনুভূতি দেয় যুক্তিযুক্ত কারণ ছাড়াই। যদিও ওর বন্ধু মহলে দু একজন অসম্ভব সুন্দর মনের পুলিশ আছে, যারা ভদ্র, বিনয়ী, দিল খোলা, প্রত্যন্ত পাড়া গায়ের ধর্মশিক্ষকদের মতোই দয়াশীল। তারপরও ওদের সাথে সহজ হতে পারে না। অদৃশ্য ভীতিকর একে দেয়াল যেন পুলিশ শব্দটার মাঝে ও উপলব্ধি করে সবসময়। ঢাকা শহরের 12 বছরের জীবনে মাত্র একবার উত্তরা থানায় গিয়েছে, তাও সে যাওয়া ছিল আনন্দের, উৎসবমুখর এক মানসিক তৃপ্তির। আজকের যাওয়া নিশ্চয়ই পীড়াদায়ক, অস্বস্তির, অনেকটা বাধ্য হয়েই। ইকবাল সেন্টারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে হেঁটে মসজিদের পূর্ব পাশের রাস্তায় মা রেস্তোরাঁর সামনে দিয়ে হাঁটছে বাশার। সূর্য অস্ত গিয়েছে, কিন্তু গোধূলির লাল আভা এখনও দিক সীমানায় মিলিয়ে যায়নি। একটু পরেই সড়ক বাতি জ্বলে উঠবে রাস্তার মোড়ে মোড়ে, নতুন সাজে সাজবে ঢাকা শহর। পাশের মসজিদ থেকে আজান ভেসে আসছে। বাশার হাঁটা থামিয়ে দাঁড়ায়, এক মুহূর্ত ভাবে, থানায় গেলে জামাতে নামাজটা হবে না হয়তো। আবার পেছন ফিরে মসজিদের দিকে হেঁটে যায় বাশার। এদেশে ধনীদের টাকা আছে, তারা টাকা দিয়ে সব সমস্যা সমাধান করতে পারে। যাদের উপরতলায় আত্মীয় স্বজন আছে, পলিটিক্যাল কানেকশন আছে, আইন তাদের কিছুই করতে পারে না। কিন্তু গরিবেরা, তারা আইনের অদৃশ্য জালের সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেরোতে পারে না। বড় লোকরা ঠিকই জাল ছিঁড়ে বেরিয়ে যায়। তাই তো 5,000 টাকার ছাগল চুরি করলে হয় 2 বছরের জেল, আর ব্যাংক থেকে লোনের নামে 500 কোটি টাকা চুরি করে বুক ফুলিয়ে চলে প্রাডো আর পাজেরোতে। লোকে তকমাও দেয় ভদ্রলোক, বড় লোকের। তাই গরিবদের একমাত্র আশ্রয় মহান আল্লাহ, তার কাছেই তারা আশ্রয় যায়, সাহায্য প্রার্থনা করে আর ভরসা রাখে কোনো এক সময় তার মহান রব তাকে ঐশ্বরিক দানে পুষ্ট করে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন নিশ্চিতভাবেই। এই বিশ্বাস অন্য 10 জনের মতো বাশারেরও। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়।
একটু আগের অস্বস্তিকর অনুভূতি আর নেই। ভালো লাগা কাজ করে মন প্রাণ জুড়ে। হাড় ভাঙা পরিশ্রমের পর ঠান্ডা বরফ কুঁচি দেয়া জলে ফেনা ফেনা করে গা ডুবিয়ে গোসল করলে শরীর যেমন হালকা লাগে, ঠিক তেমনি ভালো লাগার অনুভূতি ছড়িয়ে যায় সর্বাঙ্গে। আবারও পায়ে পায়ে এগিয়ে যায় বনানী থানার দিকে। থানার রোডে ঢোকার মুখেই উত্তর পাশে ঢাকা সিটি কর্পোরেশনের একটি পার্ক। পার্কের সামনে বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছের বিশালত্ব বাসারের মনে অপার শান্তি এনে দেয়। আজ বিপদে পড়ে থানায় না যেতে হলে এই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকতো অনেকটা সময় নিয়ে। বড় পাহাড়, জল ভরা নদী, সাগরের ঢেউ, বনের নিস্তব্ধতা, এসবই বাসারকে টানে মারাত্মকভাবে। সিটি কর্পোরেশনের পার্কটি পেছনে ফেলে 500 গজ সামনে গিয়ে ডানের রাস্তায় ঢুকে যায় বাসার। এই রাস্তার দক্ষিণ পাশেই বনানী থানা। থানার সামনেই বিয়েবাড়ির মতো গেট করা। গেট দিয়ে ঢুকতেই বাসারকে অভ্যর্থনা জানাই খাঁচায় পোষা একটি বিদেশি পাখি। একজন কনস্টেবল পোষা পাখিটিকে খাবার দিচ্ছে। বাসার বিনয়ের সাথে জিজ্ঞেস করে, সাব ইন্সপেক্টর আরিফ সাহেবের রুম কোনটি? বাসারকে আপাদমস্তক নিরীক্ষণ করে হাতের ইশারায় দেখিয়ে দেয় 2 রুম পরেই আরিফ সাহেব বসেন। আপনি কি আরিফ স্যার? আমি আবুল বাশার। কিছুক্ষণ আগেই আপনি আমাকে ফোন করেছিলেন। ও হ্যাঁ, বসুন প্লিজ। কিন্তু আপনার সাথে তো অভিযোগটা যায় না। সাব ইন্সপেক্টর আরিফ একবার বাসারের দিকে আর একবার টেবিলে রাখা জিডির কপির দিকে তাকান। কেন স্যার, কি হয়েছে জানতে চাই বাসার। কি হয়েছে সেটা তো আপনার কাছ থেকে আমি শুনব। অফিসের লাখ টাকা মেরে দিয়ে এখন ভাব নিচ্ছেন ভাজা মাছটিও যেন উল্টিয়ে খেতে জানেন না। বাশার সাহেব, আপনার চেয়েও নিপাট ভদ্রলোক এই শহরে মাগির দালালি করে। দারোগাগিরি করি আজ 13 বছর। এই শহরে যা হবার নয় তাই হয়, আর যে যা করার নয় সে তাই করে। এই ধরুন, আপনার মতো নিপাট ভদ্রলোক দীর্ঘদিন সততার সাথে চাকরি করে সুযোগ বুঝে অফিসের লাখ টাকা মেরে দিয়ে সন্ধ্যাবেলা ফুরফুরে মেজাজে হাওয়া খাচ্ছেন। বাসার যতটা সহজ মনে করেছিল, থানায় এসে বুঝল বিষয়টা ততটাই জটিল। এমডি সাহেবকে যে ভুল বুঝিয়ে ওকে চাকরিচ্যুত করেছে, সেই একই ব্যক্তি আরিফ সাহেবকেও মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে। কিন্তু এই অদৃশ্য শত্রুকে বাসার কিছুতেই ভেবে পায় না। অফিসের তহবিল তসরুফ করার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। গুরুগম্ভীর স্বরে বাসারের দিকে তাকিয়ে বলে সাব ইন্সপেক্টর আরিফ। সাব ইন্সপেক্টর আরিফের কথায় বাসার কোনো জবাব খুঁজে পায় না। হয়তো একটা সময় সত্যটা বেরিয়ে আসবে, নির্দোষ প্রমাণিত হবে বাসার। কিন্তু ততদিনে মাস গড়িয়ে যাবে বছরে। মেয়েটি কান্না করবে মাংস ছাড়া ভাতের থালটি সামনে নিয়ে। হয়তোবা স্ত্রী লতা দীর্ঘশ্বাস ফেলবে প্রত্যেকটি বিষণ্ণ বিকেলে।